উর্মিলার বয়স মাত্র ১৯ বছর। তার বিয়ে ছবি দেবীর বড় ছেলে তপনের সঙ্গে হয়েছে। শ্বশুরবাড়িতে শাশুড়ি, স্বামী এবং দেওর স্বপন, এই তিনজনকে নিয়ে তার সংসার। ছবি দেবী খুবই কড়া মেজাজের মহিলা ছিলেন। স্বামী মারা যাবার পর দুই ছেলে তাদের জায়গা জমি সব চাষিদেরকে দিয়ে সবকিছু চাষ করায় এবং নিজেরা দেখাশোনা করে। বড় ছেলে তপন মায়ের মতোই কঠোর স্বভাবের ছিল, তবে ছোট ছেলে স্বপন খুব হালকা মেজাজের ছেলে। আনন্দ ফুর্তি করতে এবং সবার সঙ্গে হাসি খুশিতে থাকতেই সে বেশি ভালোবাসতো। উর্মিলা বিয়ের পর নতুন শ্বশুরবাড়িতে এসে সবার মন জয় করার চেষ্টা করে। রান্না বান্না করে সে তার স্বামী, দেওর এবং শাশুড়িকে খেতে দেয়। এরপর সে রান্নাঘরে থালা বাসন ধুতে আসে। এমন সময় হঠাৎ খুব জোরে শব্দ হয়। আরে বাইরে কিসের এত জোরে শব্দ হলো? কিছু পড়ে গেল নাকি? আমি একবার দৌড়ে গিয়ে দেখে আসি। উর্মিলা ছুটে যায় এবং দেখে মেঝের উপরে ভাতের থালা এবং চারিদিকে খাবার ছড়িয়ে আছে। এ কি, থালা কি করে পড়লো? মা, এখানে খাবার পড়ে গেল কি করে? থালা পড়ে যায়নি, আমি ফেলে দিয়েছি। তুমি আমাকে এঁটো থালাই খাবার খেতে দিয়েছো? জানি না কোথা থেকে এই মেয়েকে তুলে এনেছি। আরে বাবা, গরিব বাড়ির মেয়ে ভেবেছিলাম। ভাবলাম সে বাড়িতে এসে অন্তত আমাকে দুমুঠো দুবেলা পরিষ্কার করে রান্না করে খাবার খাওয়াবে, কিন্তু এ তো দেখছি এঁটো বাসনে আমাকে খেতে দিচ্ছে। মা, বিশ্বাস করুন, থালা বাসন এঁটো ছিল না, আমি নিজে ধুয়েছিলাম। কোনোভাবে হয়তো খাবার বাড়তে গিয়ে একটু ধারে লেগে গেছে। চুপ করো, মায়েরা যেমন শিক্ষা দিয়েছে মেয়ে তেমনই শিখে এসেছে। তোমার মা তো ওই রকম মহিলা, বাইরে বাইরে ঘুরে কাজ করে সারা জীবন কাটিয়েছে। সে আবার ঘর সংসারে সামলানো তোমাকেই বা কি করে শেখাবে? মা দেখুন, আমি মানছি আমার হয়তো ভুল হয়েছে, কিন্তু তার জন্য আপনি আমার মাকে কেন এইভাবে বলছেন? এখানে তো আমার মায়ের কোনো দোষ নেই। এই এই চুপ করো, এসব ন্যাকা কান্না না আমার সামনে কাঁদবে না। চুপচাপ থালা বাসন এখান থেকে তুলে নিয়ে যাও, আমার চোখের সামনে থেকে সরে যাও তো। উর্মিলা কাঁদতে কাঁদতে তার শাশুড়ির ফেলে দেওয়া থালা, বাটি এবং খাবার সব তুলে নিয়ে রান্নাঘরে যায়। তার মন খুবই খারাপ ছিল। বিয়ের পর শ্বশুর বাড়িতে মেয়েরা কত স্বপ্ন নিয়ে আসে, কিন্তু এখানে এসে শাশুড়ির এরকম আচরণ পেয়ে তার খুবই খারাপ লাগে। সামান্য একটা থালার জন্য মা আমাকে এত কথা শোনালেন। একবারের জন্য ভাবলেন না যে আমি সকাল থেকে কত কষ্ট করে এসব রান্না করেছি। একে তো খাবারের অপমান করলেন, তার উপরে আমার মাকে তুলে কত কথা শোনালেন। উর্মিলা খানিকক্ষণ কান্নাকাটি করার পর একটু ঠিক হয় এবং আবার বাড়ির কাজকর্ম শুরু করে। এদিকে ছবি দেবী বাইরে বেরিয়ে এসে ঘড়া ঘড়া জল দিয়ে স্নান করে। ছি 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 ছি, যার ধর্ম সব গেল। জানি না কার এঁটো থালাই আমাকে খেতে দিয়েছে। সারা জীবন ধরে আমি কত সাবধানে কত বাঁচিয়ে কাজ করি, আর এই মেয়ে আসতে না আসতে এমন কাণ্ড করে বসলো। রাত্রিবেলা উর্মিলা তার মন খারাপ করে বসেছিল। এমন সময় তার স্বামী তপন সেখানে আসে। উর্মিলাকে দেখে বলে, কি ব্যাপার, কি মুখটা এরকম বাংলার পাঁচ করে রেখেছো কেন? দেখলে তো, সকালে সামান্য ব্যাপারের জন্য মা আমাকে কত কথা শোনালেন। আচ্ছা, উনি যদি আমাকে একবার বলে দিতেন তাহলে আমি তো সঙ্গে সঙ্গে প্লেটটা পাল্টে দিতাম। এভাবে আমার মাকে তুলে কথা বলাটা কি ঠিক হয়েছিল বলো তো? এই এই, তোমার সাহস তো কম না? তুমি আমার সামনে আমার মায়ের নামে দুর্নাম করতে এসেছো? আমার মা বলে দুটো কথা শুনিয়ে তোমাকে ছেড়ে দিয়েছে। আমি হলে তো তোমাকে ঘর থেকে বার করে দিতাম। তুমি আমার সাথে এভাবে কেন কথা বলছো? আমি তো সাধারণভাবে কথাটা বলেছিলাম। শোনো, তোমাকে আমার সঙ্গে সাধারণ কথা বলতে হবে না। আমার বাড়িতে থাকতে হলে আমার মায়ের নিয়ম কানুন মেনে চলতে হবে। একটু যদি 19-20 হয়েছে না, ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো, আর না হলে তোমার বাবাকে ডেকে এখানে বিচার করব। বাবার কথা শুনে উর্মিলার ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যায়। আসলে বাবাকে নিয়ে তার অভিজ্ঞতা খুব একটা ভালো ছিল না। আজ থেকে প্রায় 18 বছর আগেকার কথা। উর্মিলা তখন মাত্র 10 মাসের বাচ্চা। তার বাবা মোহনবাবু মারা যান এবং মা দীপ্তি দেবী ছোট বাচ্চাকে নিয়ে সমস্যায় পড়ে যান। বাড়িতে রোজগারের কোনো পথ খোলা ছিল না, তাই তিনি বাচ্চা মেয়েকে কোলে নিয়ে ইটভাটায় কাজে লেগে পড়েন। কয়েক মাস সেখানে কাজ করার পর তার পরিচয় হয় ইটভাটার আর এক কর্মী মনোহরের সঙ্গে। মনোহর তার মিষ্টি মিষ্টি কথা বলে দীপ্তিকে নিজে জালে ফাঁসিয়ে নেয় এবং তাকে আশ্বস্ত করে যে যদি দীপ্তি দেবী তাকে বিয়ে করেন তাহলে তিনি বিয়ের পর দুজনেরই দায়িত্ব নেবেন। এদিকে গ্রামে বাকি লোকেদের কুনজর থেকে বাঁচার জন্য দীপ্তি দেবী এক প্রকার বাধ্য হয়ে মনোহর বাবুকে বিয়ে করেন। বিয়ের প্রথম কয়েকদিন মনোহর বাবু সত্যি সত্যি তাদের খেয়াল রাখছিলেন, কিন্তু কিছুদিন পর তার আসল রূপ বেরিয়ে আসে। দেখো, বাড়িতে কোনো খাবারের জিনিস নেই,
আজ 5 দিন হয়ে গেল তুমি কাজে যাচ্ছ না। মেয়েটা কি খাবে না খাবে তারও ব্যবস্থা করছো না। উঠে পড়ো না, আজ দেখে শুনে কোনো একটা কাজে যাও তো। অন্তত চাল ডাল কিছু হলেই হবে, দুটো ভাত তো ফুটাতে পারবো, মেয়েটাকে খেতে দিতে পারবো। দীপ্তি দেবীর কথা শুনে মনোহর বাবু চোখ বড় বড় করে তার দিকে তাকান এবং রাগে চিৎকার করে বলেন, তাই নাকি? আমার মেয়ের সঙ্গে আমাকে এখন বাইরে কাজ করতে যেতে হবে? আমি কি তোমার মেয়ের খাবারের দায়িত্বভার নিয়ে রেখেছি? কপাল বলে যে আমি তোমার মতো মহিলাকে আমার দয়ায় নিজের নাম দিয়েছি, না হলে আজকে রাস্তায় পড়ে থাকতে। এখন চোখের সামনে থেকে দূর হও, আর এই মেয়েকেও আমার সামনে থেকে দূর করো। দীপ্তি দেবী তাকে অনেকবার কাজে যাওয়ার কথা বলে, কিন্তু তিনি কিছুতেই বাড়ি থেকে বের হতে চাইতেন না। শেষে বাধ্য হয়ে দীপ্তি দেবী নিজেই আবার ইটভাটায় কাজে লাগেন। কিন্তু কাজ করে আসার পর তিনি যা রোজগার করতেন, মনোহর বাবু তার কাছ থেকে সেই টাকা পয়সা কেড়ে নিত। এ কি, তুমি সব টাকা আমার কাছ থেকে কেড়ে নিলে কেন? জানো না মেয়েটা খিদের জ্বালায় ছটফট করছে? আমি ওর জন্য টাকা রোজগার করে এনেছি, তোমার নেশা করার জন্য নয়। দীপ্তি দেবী অনেক জোর করে টাকা বাঁচানোর চেষ্টা করে, কিন্তু মনোহর বাবু তার কাছ থেকে টাকা কেড়ে নিয়ে মদের দোকানে গিয়ে মদ কিনে নিয়ে আসেন এবং মদের নেশায় স্ত্রী ও মেয়েকে মারধর করেন। এভাবেই দিন কাটতে থাকে। দীপ্তি দেবী তার রোজগারের টাকা থেকে লুকিয়ে লুকিয়ে জিনিস কিনে মেয়েকে খাওয়াতেন, কারণ স্বামীর হাতে টাকা পড়লে সেখান থেকে টাকা ফিরে পাওয়া অসম্ভব ব্যাপার ছিল। এইসব দেখে উর্মিলা বড় হয়। সৎ বাবার হাতে মারধর খেতে খেতে তার এবং তার মায়ের জীবন অতিষ্ঠ হয়ে ওঠে। এখন স্বামী বাবার কথা উল্লেখ করতে তার মনে এসব চিন্তা ভাবনা আসে এবং সে মনে মনে বলে, না না, কোনোভাবেই এসব কথা বাবার কানে গেলে হবে না। ওই লোকটা সারা জীবনে আমাকে আর আমার মাকে কষ্ট দিয়ে এসেছে। এখন এরা যদি আমার নামে নালিশ জানায়, তাহলে আবার আমার মায়ের উপরে অত্যাচার করবে। আমি চাই না আমার জন্য আমার মা শাস্তি পাক। এসব 7-5 কথা ভাবনা চিন্তা করে উর্মিলা তার স্বামীর পায়ে ধরে বলে, আমি তোমার পায়ে পড়ছি গো, তুমি এসব কথা আমার বাবা মাকে শুনিও না। আমি কথা দিচ্ছি, আজকের পর থেকে আমি তোমাকে অভিযোগ করার সুযোগই দেব না। আমি সবকিছু শিখে যাব, আমাকে আর একটা সুযোগ দাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর এত নাটক করতে হবে না। দিন গেলেই বুঝতে পারবো কত উন্নতি হচ্ছে কি না। এখন যাও, আমার জন্য গরম গরম তেল নিয়ে আসো, আমরা হাতে পায়ে একটু মালিশ করে দেবে। হ্যাঁ ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। উর্মিলা রান্নাঘরে যায় এবং স্বামীর জন্য রসুন তেল গরম করে। এমন সময় তার দেওর স্বপন সেখানে আসে আর বৌদিকে বলে, বৌদি তুমি এখানে আছো? আমি তো পুরো ঘর খুঁজছিলাম। ছোটদা, তুমি এখানে এলে কেন? আমাকে তো একবার ডাকলেই হতো। কি দরকার তোমার বলো, আমি এক্ষুনি দিচ্ছি। বৌদি মায়ের কথায় কিছু মনে করো না, মায়ের তো ওপর থেকে কড়া মেজাদের, কিন্তু বিশ্বাস করো মনের দিক থেকে খুব নরম মানুষ। প্রথম তো তাই মায়ের কথা একটু ওরকম মনে হচ্ছে। অভ্যাস হয়ে যাওয়ার পর দেখবি সবকিছু ঠিক হয়ে যাবে। ছোটদা, মায়ের কথা আমি কিছুই মনে করিনি। উনি আমার শাশুড়ি, সত্যি সত্যি উনি আমার মায়ের সমান। আর উনি যদি আমাকে দুটো কথা বলেই থাকেন, তাহলে এমন কি ক্ষতি করেছেন? আমার নিজের মা হলে তো তখন এটাই বলতো। আমি এসব কথা কিছু মাইন্ড করি না। যাক, তোমার কথা শুনে শান্তি হলো। তবে তুমি দেখে নিও, আর কিছুদিন পর মায়ের আসল চেহারা বুঝতে পারবে। মা কিন্তু একেবারে শান্তশিষ্ট নরম মনের মহিলা, আর উনি কিন্তু এভাবে আচরণও করে না। একটু উপরে উপরে শাসনে রাখে ঠিকই, কিন্তু তবে ভিতরে ওসব কিছুই না। তুমি একদম চিন্তা করো না ছোটদা, আমি সত্যি বলছি, মায়ের কথা আমি কিচ্ছু মনে করিনি। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে 1 কাপ চা করে দাও তো। খাবার পরে একটু চা না খেলে আরাম হয় না। হ্যাঁ, তুমি একটু অপেক্ষা করো। আসলে আমি তোমার দাদার জন্য না তেল গরম করছি। ওর কোমরে আর পায়ে তেল মালিশ করে আমি তোমার জন্য চা করে দেব। হা হা হা, ঠিক আছে, যাও স্বামীর একটু সেবা করো, আর তারপর কিন্তু আমার চা দিতে ভুলো না। না না, ভুলবো না। তুমি যাও, আমি ঠিক সময় চা নিয়ে একেবারে হাজির হয়ে যাব। উর্মিলা তেল গরম করে তার স্বামীর কোমর পা এসব মালিশ করে দেয়। এরপর সে তার দেওরের জন্য 1 কাপ চা করে নিয়ে তার কাছে যায় এবং রেখে বলে, এই নাও ছোটদা, তোমার চা। দেরি হয়ে গেল না তো? না না, দেরি হয়নি। তবে 1 কাপ চা কেন? তোমার চা কোথায়? আর 1 কাপ করলে তাহলে দুজনে বসে বসে চা খেতাম আর গল্প করতাম। না গো, আমার তো খাওয়ার পর চা খাওয়ার কোনো অভ্যাস নেই। আমি এমনি ঠিক আছি। তুমি বলো না কি গল্প করবে, আমি শুনছি। এরপর দেওর এবং বৌদি মিলে গল্পগুজব শুরু করে। বাপের বাড়িতে বাবার কড়া শাসন, মায়ের উপরে অত্যাচার, শ্বশুর বাড়িতে শাশুড়ি এবং স্বামীর কঠিন কথা, এসবের পর উর্মিলা যখন তার ছোট দেওরের কাছে মিষ্টি মিষ্টি কথা শোনে, তখন তার খুব ভালো লাগে।
স্বপন তাকে তার স্কুল জীবনের বিভিন্ন ঘটনা বলে, যা শুনে দুজনে মিলেই হাসতে থাকে। এভাবে মাঝে মধ্যে স্বপন এবং উর্মিলা নিজেদের মধ্যে গল্প গুজব করত এবং সময় কাটাতো। কয়েকদিন পর তপন এবং স্বপন মাঠ থেকে বাড়ি ফিরে এসে ছবি দেবীকে বলে, মা, শহরে যাদেরকে আমরা পাইকারি মাল দিতাম তারা কিন্তু গত কয়েকদিন ধরেই টাকা দিতে দেরি করছে। এদিকে কিন্তু নিজেরা ঠিক সময়ে টাকা আদায় করে নিচ্ছে। আসল ব্যাপারটা এমন হয়ে গেছে, শহরে আমাদের দেখার কেউ নেই, আর সেজন্য ওরা কি করছে না করছে আমরা কিচ্ছু বুঝতে পারছি না। নিজেরা যদি শহরে গিয়ে ব্যবসা করতে পারতিস, তাহলে ওইসব পাইকারি দোকানের আর ভরসায় থাকতে হতো না। আচ্ছা মা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমরা দু ভাই এক জায়গায় থাকলে হবে না, স্বপনকে এখানে রেখে যাচ্ছি। ও না হলে চাষিদের দেখাশোনা তদারতি এইগুলো করুক, আমি শহরে ব্যবসাটা সামলাই। এভাবেই আমরা লাভের টাকাটা পুরোপুরি নিতে পারবো, আর কারোর ভরসাও করতে হবে না। সেরকম হলে তো খুবই ভালো হয়। আমি তো কবে থেকে একটা বিশ্বস্ত মানুষ খুঁজছিলাম। তুই যদি একটা লোককে নিয়ে শহরে ব্যবসাগুলো দেখে নিস, আর এখানে স্বপন, রতনদা, নিমাইদা এদেরকে নিয়ে চাষবাসের ব্যাপারটা দেখে নিলে ঝামেলাটা তো মিটে যায়। এভাবেই আলোচনা করার পর ঠিক হয় যে তপন শহরে যাবে, ব্যবসা দেখবে, এবং স্বপন গ্রামে থেকে চাষবাস দেখবে। সবকিছু ঠিক হয়ে যাবার পর তপন শহরে চলে যায়। তখন উর্মিলা তার কাছে এসে বলে, শোনো না, তুমি যদি শহরে না গিয়ে ছোটদাকে পাঠাও তাহলে হবে না? বুঝতে পারছো তো, আমাদের নতুন তো বিয়ে হয়েছে। তোমাকে ছাড়া এভাবে একা একা থাকতে আমার একেবারে ভালো লাগে না। একা একা মানে? একা কোথায়? এখানে মা আছে, স্বপন আছে, এখানে এদেরকে দেখাশোনার দায়িত্ব তোমার। বিয়ে করেছি বলে তোমাকে কি মাথায় করে নিয়ে ঘুরে বেড়াবো নাকি? না তোমার জন্য বাড়িতে বসে থাকবো? এসব বাজে কথা আমার সামনে বলতে এসো না। নিজের দায়িত্বটা পালন করো, আর আমাকে আমার দায়িত্বটা পালন করতে দাও। তপন এভাবেই উর্মিলাকে কথা শোনায় এবং শহরে চলে যায়। উর্মিলা গ্রামে থেকে শাশুড়ি এবং দেওরের সঙ্গে দিন কাটায়। ধীরে ধীরে ছবি দেবী উর্মিলার প্রতি নরম হচ্ছিলেন। তিনি আর উর্মিলার কাজের ভুল ধরতেন না। উর্মিলা যেভাবে তাকে খেতে দিত, সে চুপচাপ খেয়ে নিত। একদিন খাওয়া দাওয়ার পর ছবি দেবী নিজের ঘরে ঘুমাতে চলে যান। উর্মিলাও নিজের ঘরের দরজা বন্ধ করে শোয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। ঠিক এমন সময় তার ঘরের দরজায় কেউ যেন টোকা দেয়। আরে, এত রাতে কে দরজায় টোকা দিচ্ছে? মায়ের কিছু প্রয়োজন হয়েছে নাকি? উর্মিলা দরজা খুলে দেখে স্বপন সেখানে দাঁড়িয়ে আছে। স্বপনকে দেখে উর্মিলা অবাক হয়ে যায়। বন্ধুরা, এরপর কি হবে? স্বামীকে ছেড়ে উর্মিলার দিন কেমন কাটবে? এত রাতে স্বপন উর্মিলাকে কি বলতে এসেছিল? এইসব জানার জন্য আমাদের গল্পের পরবর্তী অংশ অবশ্যই দেখুন। ববিতা দেবী ও সরস্বতী দেবী দুই পাশাপাশি প্রতিবেশী ছিলেন। ববিতা দেবী আর সরস্বতী দেবী দুজনের মধ্যে ভেদাভেদ থাকলেও ববিতা দেবী সরস্বতী দেবীকে খুবই ভালোবাসতেন। ববিতা দেবী অনেক হাইফাই ধনী পরিবার থেকে ছিলেন, সে তুলনায় সরস্বতী দেবী কিছুই নয়। সরস্বতী দেবীর স্বামী সঞ্জয় বাবু ও ছেলে সন্দীপ ফ্যাক্টরিতে কাজ করে। সেরকম ভালোভাবে দুবেলা খাবারও জোটে না। ববিতা দেবীর বৌমা শিল্পা খুবই মডার্ন ও অহংকারী ছিল। সরস্বতী দেবীর বৌমা মধু গরিব হলেও খুবই নম্রভদ্র মেয়ে ছিল। সকলকে মানিয়ে গুছিয়ে নিয়ে সংসার করে। এমনই এক সময় দিওয়ালি আসে। বৌমা, দেওয়ালি তো এসে গেল। আগের বছর তো ভালোভাবেই গেল দেওয়ালিটা, এবছর কেমন যাবে কিছুই বুঝতে পারছি না। এটা এত বড় একটা পার্বণ বলে কথা। দেখো না, তোমার শ্বশুর মশাই আর আজ কোনোই মাইনেপত্র আনছে না। 2 মাস হয়ে গেল কোনো রকমের ঠেলে গুজে সংসারটা চলছে। একটা পয়সা করিও কাছে নেই। এতে কিভাবে দিওয়ালি করব কে জানে। মা, আপনি এত চিন্তা করছেন কেন? মাথার উপরে ভগবান আছে, উনি সব ঠিক করে দেবেন। আমাদের এখন যেমন সময় আমরা তেমনই দিওয়ালি করব। বাজিও ফাটাবো না, লাইটিংও করব না। হ্যাঁ, হয়তো আমাদের নতুন জামাও হবে না, কিন্তু তা বলে কি আমরা দিওয়ালি করব না? নিশ্চয়ই করব। বৌমা, সবই তো বুঝতে পারলাম, কিন্তু এটা তো তোমার বিয়ের পর প্রথম দিওয়ালি। একটা নতুন শাড়ি তো অন্তত কিনে দিতে হবে। ওই দেখো না, আমারই সামনের প্রতিবেশী ববিতা দেবী, আমার বান্ধবী, সে ওর বৌমাকে নতুন শাড়ি কিনে দিয়েছে। দামি বেনারসি দিয়েছে দিওয়ালিতে পরবে বলে। আর আমি তো দূরের কথা, আমার ছেলেও তোমাকে একটা শাড়ি কিনে দিতে পারবে না হয়তো। মা, আমাদের এখন যেমন সময় আমাদের তো তেমন করতে হবে। কে কি করছে তা দেখে তো আমাদের লাভ নেই। আমার যা যা পুরানো শাড়ি আছে আমি তাই পরেই কাটিয়ে দেব। এখন আমাদের সময়টা খারাপ যাচ্ছে, ঠিক মতো খাওয়া দাওয়াও হচ্ছে না। এতে আবার কি করে নতুন কাপড় চোপড় কেনার কথা বলি বলুন তো? আমার কিচ্ছু লাগবে না ওসব, আমি এমনি সাদামাটাভাবেই কাটিয়ে দেব। এভাবে কথা বলতে বলতে হঠাৎ একটা চুড়িওয়ালি
চুড়ি বিক্রি করতে আসে। চুড়ি নেবে নাকি গো? চুড়ি, সুন্দর সুন্দর কাঁচের চুড়ি, ডিজাইনের চুড়ি, দিওয়ালিতে পরার জন্য নতুন চুড়ি এনেছি। ও মাসি, কত করে চুড়ি? এদিকে এসো না, দেখি কেমন চুড়ি এনেছো। মধুর ডাক শুনে চুড়িওয়ালি ঝাঁকা নিয়ে শিল্পা দেবী দরজার দিকে এসে দাঁড়ায়। নিয়ে নাও মা, সুন্দর সুন্দর চুড়ি আছে। অনেকক্ষণ থেকে মাথায় করে নিয়ে ঘুরছি, আর পারছি না। এই কটা চুড়ি বিক্রি হয়ে গেলেই বাঁচি। মাসি, কত করে ডজন চুড়ির? দেখে তো মনে হচ্ছে অনেক দামি চুড়ি। এত দামি কি কিনতে পারবো? আমার কাছে তো বেশি টাকা পয়সা নেই। বেশি দাম না মা, 50 টাকা করে ডজন। ভালো চুড়ি আছে, তোমার হাতে এটা ভালো মানাবে। এই নাও, এই চুড়িটা মাত্র 50 টাকা। এই কটা চুড়ি আছে, নিয়ে নাও না। আর আমি এগুলো নিয়ে ঘুরতেও পারবো না, এবার বাড়ি যাব। 50 টাকা দিয়ে চুড়ি কিনলে আমার হবে না মাসি, অনেক দাম। আমি এত টাকা দিয়ে চুড়ি কিনতে পারবো না। এই কয়েকটা টাকা আছে মাত্র, এই দিয়ে আমাকে দিওয়ালির সমস্ত খরচ চালাতে হবে। চুড়িওয়ালিকে দেখে ববিতা দেবী ও তার বৌমা শিল্পা এগিয়ে আসেন। এই যে আন্টি, চুড়িগুলো কত করে গো? এর মধ্যে সব থেকে যেটা দামি সেটা আমাকে তুমি দাও। আমি তো আর ওই প্রতিবেশী বউয়ের মতো গরিব নয় যে দুটো চুড়ি কিনতে গেলেও আমাকে 7-5 ভাবতে হবে। বৌমা, তোমার যেটা পছন্দ তুমি নাও না, দিওয়ালিতে পরবে, ভালো লাগবে, তারপর না হয় দেখা যাবে। তা বলে দিওয়ালিতে একটু সাজবে না তুমি? না মা, আমার আগের অনেক চুড়ি রাখা আছে, আমি সেগুলোই পরে নেব, আমার লাগবে না। তা লাগবে কেন? চুড়ি কিনতে গেলে 50 টাকা খরচ করতে হবে যে, সেটা কি তোমার আছে? আমি বুঝি না বুঝি, সামান্য 50 টাকার চুড়ি কিনতে এত ভাবনা? এই বলে শিল্পা মধুকে দেখে অট্টহাসি করতে থাকে। শিল্পা ধনী পরিবারের বউ বলে সবসময় নিজেকে বড় ও অহংকারী মনে করত। আন্টি, আমাকে তাড়াতাড়ি দিন, আমার দেরি হয়ে যাচ্ছে। আমাকে আবার পার্লার থেকে ফেসিয়াল করাতে আসবে। এখনই আমি দিওয়ালিতে সাজবো বলে পার্লার বুক করেছি। 50,000 টাকা লাগবে সাজতে, একটা দুটো টাকা নয়। আর কেনই বা সাজবো না? আমার কি স্বামীর টাকা পয়সা কম আছে নাকি? এই প্রতিবেশী মধুর মতো নাকি যে টাকা পয়সা নেই বলে সাজবো না, নতুন কাপড় চোপড় পরবো না? থাক না বৌমা, এসব কি হচ্ছে? তুমি তোমার জিনিসটা কিনে বাড়ি চলে যাও। অন্যের কথায় নাক গলাচ্ছ কেন? যে যার যেমন পরিস্থিতি বুঝেই সে তো কিনবে সেটা, নাকি তুমি আমি বললে চলবে? হ্যাঁ ববিতা, তোমার বৌমা কিন্তু বড্ড বাড়াবাড়ি করছে। আমার বৌমার অত শখ আর লোভও নেই, সে অল্পতেই সন্তুষ্ট। তুমি তো জানো আমাদের সব পরিস্থিতি, তার সত্ত্বেও এইভাবে তোমার বৌমা অপমান করে গেল। সরস্বতী দি, এইসব কথা বাদ দাও। সামনেই আমাদের এত বড় উৎসব, আমরা সবাই মিলে আনন্দ মজা করে কাটাবো। ববিতা দেবী জানতো যে তার বৌমা একটু বেশিই বাড়াবাড়ি করছে। তাদের কি আছে না আছে সেটা তো সবাই জানে, বলার কি দরকার? সামনের প্রতিবেশীরা গরিব, তাই বলে তাদেরকে ছোট বড় কথা বলবো, এটা তো ঠিক না। তারপর দিওয়ালির দিন চলে আসে। ববিতা দেবীর বৌমা শিল্পা দামি বেনারসি পরে পার্লার থেকে মেকআপ করে সুন্দর সেজেগুজে হাতে মেহেন্দি করে দিওয়ালি পালন করছে। আর এদিকে মধুকে জানালা দিয়ে দেখে হাসাহাসি করছে। দেখো না মা, তোমার প্রতিবেশীকে দেখো, শাশুড়ি বৌমা মিলে কত সুন্দর একটা পুরানো শাড়ি পরেছে, কোনো সাজগোজ কিচ্ছু নেই। গাছের বাটা মেহেন্দি হাতে দিয়ে বিনা খরচে দিওয়ালি করে যাচ্ছে। আর আমাকে দেখুন, আমি দিওয়ালির জন্য স্পেশাল মেকআপ করে এসেছি, মেহেন্দি করেছি, কত সুন্দর একটা বেনারসিও পরেছি। তোমার আছে তাই তুমি পড়েছো বৌমা, ওদের নেই। ওরা অল্পতেই নিজেদেরকে মানিয়ে গুছিয়ে নিয়ে চলে, তাই ওদের সামর্থ্য অনুযায়ী ওরা পড়েছে। এভাবে কথা বলছো কেন তুমি? শোনো বৌমা, কাউকে এভাবে ছোট করতে নেই। এরপর সরস্বতী দেবী ও তার বৌমা যখন পুরানো কাপড় পরে সিম্পল সাদামাটা সাজে রেডি হয়ে বেরোচ্ছিল, তখন সরস্বতী দেবীর স্বামী সঞ্জয়বাবু ও তার ছেলে সন্দীপ মা ও তার বউকে দেখে খুব নাম করে। তোমাদের দুজনকে তো খুব সুন্দর দেখাচ্ছে। এই সিম্পল সাজাতেই যে এত সুন্দর সাজা যায়, সত্যি তোমাদের দেখলেই বোঝা যায়। মধু, আমার কাছে তো তেমন কোনো টাকা পয়সা নেই, তাই জন্য আমি তোমাকে দিওয়ালিতে তেমন ভালো গিফট দিতে পারবো না। তার মধ্যেও আমি চেষ্টা করবো তোমাকে একটা ছোটোখাটো কোনো গিফট দেওয়ার। তোমার সাধ্য মতো তুমি যা দেবে আমাকে, আমি তাতেই খুশি। আজ পর্যন্ত তোমার কাছ থেকে কোনো চাহিদা করেছি আমি? তুমি যা দাও তাতেই আমি খুশি। আমি বাগান থেকে সুন্দর সুন্দর ফুল তুলে তোমার জন্য মালা বানিয়ে দেবো, তুমি সেটা মাথায় পরবে। সন্দীপের দেওয়া গিফট দেখে মধু খুব খুশি হয়ে যায় এবং খুশি হয়ে মাথার চুলে সন্দীপকে সেটা লাগিয়ে দিতে বলে। ও সন্দীপ মধুর চুলে খুশি খুশি লাগিয়ে দেয়। তাদের খুশি দেখে পাশের বাড়ি থেকে শিল্পা ও তার স্বামী রাজীবকে বলে, দেখো রাজীব, দেখো, অন্তত দেখে তো শেখো, ওরা কত গরিব, তাও কত সুন্দর হাসি খুশিতে উৎসব পালন করছে। কত ভালোবেসে মধুর স্বামী ফুল লাগিয়ে দিচ্ছে মধুর মাথায়, আর তুমি, তোমার কোনো লক্ষ্যই নেই আমার প্রতি। আমি এত সুন্দর মেকআপ করেছি,
এত দামি একটা শাড়ি পরেছি, আমাকে কেমন লাগছে একবারও তুমি ঘুরেও দেখোনি। অ্যাটলিস্ট আমাকে কেমন লাগছে সেটা তো বলো। তুমি তোমার মেকআপ সেকআপ নিয়েই তো সারাদিন ব্যস্ত থাকো, তোমার কি আর সময় আছে? আমার তো তোমার উপর আশা করা উচিতই না। আর কেউ গরিব হোক বা বড় লোক হোক, ভালোবাসা কি গরিব বড় লোক দেখে হয় নাকি? লোককে ওইভাবে গরিব বলে ছোট করো না। হাজার হোক ও আমাদের প্রতিবেশী, মায়ের বন্ধু। এরপর সরস্বতী দেবীর প্রতিবেশী বান্ধবীকে তাদের বাড়িতে আসার জন্য আমন্ত্রণ করেন। ববিতা, তুমি তোমার বৌমাকে নিয়ে আমাদের বাড়িতে এসো, আজ পার্বণের দিন, সবাই মিলে আনন্দ হুল্লোড় করে কাটাবো। ঠিক আছে দিদি, আমি এক্ষুনি আমার বৌমাকে নিয়ে যাচ্ছি, কিন্তু তারপর আমাদেরও বাড়িতে আসতে হবে কিন্তু, এই আমি বলে দিলাম। আচ্ছা বাবা, ঠিক আছে, যাবো, আগে আমাদের বাড়ি এসো তোমরা। শাশুড়ি বৌমা মিলে সাধ্যমতো যা খাবার বানিয়েছিল। মা গো, এ কি কথা, আজ দিওয়ালি বলে কথা, সামান্য লুচি আর আলুর দম, ব্যাস তাতেই হয়ে গেল। আর আমি কত কি বানিয়েছি, মাটন, ছোলার পানির, নানপুরি, পায়েস, এছাড়া অনেক মিষ্টিও আছে, এমনকি মকটেলও বানিয়েছি। আচ্ছা বৌমা, তোমার সব জিনিসে কি বাড়াবাড়ি না করলে চলে না? তুমি বানিয়েছো তো কি হয়েছে? আমার বান্ধবী গরিব হতে পারে, আমাকে ভালোবেসে আপ্যায়ন করে যা খেতে দিয়েছে এটাই আমার কাছে অনেক। ওর সামর্থ্য যা হয়েছে ও তাই বানিয়েছে, এতে বলার কি আছে শুনি? সরস্বতী, ওসব ছেড়ে দে, আজকালকার মেয়েরা তো এরকমই হয়, আমি ওসব কিছু মনে করি না। কিন্তু হ্যাঁ, আমার বৌমা আজকালের মেয়ে হতে পারে, কিন্তু ও এরকম না, ও সবসময় সব জিনিসটাকে মানিয়ে নিতে জানে। এরপর ববিতা দেবী ও তার বৌমা সরস্বতী দেবীও মধুকে নিয়ে তাদের বাড়িতে যায়। সেখানে ডাইনিং টেবিলে সুন্দর করে সাজানো বিভিন্ন রকমের খাবার দেখে শিল্পা তাদের সামনে গিয়ে বলে, এই দেখো আমি কত কি বানিয়েছি, তোমরা কি আগে এসব কিছু দেখেছো? তার কথা শুনে মধু ও তার শাশুড়ি লজ্জায় মাথা নিচু করে নেয়। শিল্পার শ্বশুরমশাই নিবারণবাবু ও স্বামী রাজীব শিল্পার কথা শুনে শিল্পাকে খুব বকাবকি করে। বৌমা, বাড়িতে অতিথি আসলে এইভাবে কেউ ব্যবহার করে? তুমি কি অতিথি আপ্যায়ন জানো না? সবসময় নিজের রূপচর্চা করলেই হবে? মানুষ সমাজে কিভাবে মানুষের সঙ্গে ব্যবহার করতে হয় সেটাও তো জানতে হবে নাকি? নিজে মেকআপ করে ইনস্টাগ্রামে চাললেই শুধু যে সমাজের কাছে বড় হওয়া যায় না, তার জন্য ভালো ব্যবহার ও গুণ শিখতে হয়। বাবা, তুমি ঠিক বলেছো। তুমি অনেক বেশি বাড়াবাড়ি করেছো আন্টি আর বৌদিদের সঙ্গে। ওরা কত নম্র ভদ্র, কই ওদের বাড়ি বৌমাতাও তো বাড়াবাড়ি করে না। তুমি সবকিছুতেই বড্ড বেশি পার্থক্য খোঁজো। আন্টিরা গরিব হতে পারে, ওদের বাড়ি একবারে কখনো গিয়ে দেখবে। ওরা যে আত্মীয়দের কিভাবে সেবা যত্ন করে দেখলে অবাক হয়ে যাবে। আর কাকেই বলছি, যে শুধু নিজেরটাই বোঝে, কিভাবে যে আত্মীয়দের খাবার যত্ন করতে হয় সে সম্বন্ধে তো তোমার ঘটে কিছু নেই। শিল্পার এই অপমান সবার সামনে শিল্পার কাছে খুব ভারী পড়ে যায়। সবসময় সব জিনিসে নিজেকে বড় মনে করে অহংকারী মনে করে, কিন্তু আজ এই গরিব শাশুড়ি বৌমার সামনে তার পুরো পরিবার তাকে অপমান করলো। এটা তার ভালোই জ্ঞানের শিক্ষা হয়ে গিয়েছিল। আন্টি সরি, মধু, আমার ভুল হয়ে গেছে, সত্যি আমি বড় বাড়াবাড়ি করে ফেলেছি গো, এতটা বাড়াবাড়ি করা আমার উচিত হয়নি। তোমরা গরিব হতে পারো, কিন্তু তোমরা সত্যি খুব ভালো, না হলে আমার এত বড় বড় কথাগুলো তোমরা চুপচাপ সহ্য করে নাও। সত্যি তোমাদের মধ্যে খুব মিল আছে, ভালোবাসা আছে, যেটা আমার মধ্যে নেই। আমি সবসময় নিজেকে সুন্দর দেখাতে ব্যস্ত থেকেছি, আমি আমার সংসারটাকেও ভালো করে ভালোবাসতে পারিনি। আজ আমি আমার ভুল বুঝতে পেরেছি আন্টি, আমাকে ক্ষমা করে দিন প্লিজ। শিল্পার এই পরিবর্তন হওয়া সরস্বতী দেবী এবং মধু খুবই খুশি হয়ে যায় ও তারা তাকে ক্ষমা করে দেয়। এরপর ববিতা দেবী সরস্বতী দেবীর কাছে তার বৌমার হয়ে ক্ষমা চায়। সরস্বতী, আমাকে ক্ষমা করে দে, আমার বৌমার জন্য তোদেরকে অনেক অপমানিত হতে হয়েছে। তোদেরকে আমি আমার বাড়িতে ডেকে নিয়ে এসেছি, কিন্তু তোরা অপমানিত হলি, আমার খুব খারাপ লাগছে রে। আমার বৌমা খুব অহংকারী স্বভাবের মেয়ে, কিন্তু তোর বৌমা খুব ভালো গুণের মেয়ে। আমার বৌমার কথা কিছু মনে করো না, তোমার আর আমার মধ্যে সম্পর্কটা তো ঠিক আছে, কে কি করলো সেটা আমার দেখার দরকার নেই। আমার বৌমা কি করবে না করবে সেটা তার ব্যাপার, আমাদের বন্ধুত্ব যেন চিরকাল এক থাকে, এই আমি বলে দিলাম। আমি ওসব কিছু মনে করি না রে ববিতা, ওরা ছেলে মানুষ, ওদের অত জ্ঞান বুঝ হয়নি এখনো। আমরা গুরুজনেরা ওইসব কথা ধরলে চলবে নাকি? আমি আর কোনোদিনও এইসব কথা বলবো না মা, এখন থেকে আমি নিজেকে পরিবর্তন করে নিচ্ছি, আমি আর এরকম ভুল কখনো করব না। আমি মধুর মতো সংস্কারী নম্রভদ্র মেয়ে হব এবার থেকে। শিল্পার কথা শুনে তারা সবাই খুব খুশি হয়ে যায় এবং তারা সকলে একসঙ্গে মিলেমিশে দেওয়ালি উদযাপন করে।